আজকের ভিডিওতে কথা বলবো ডেলিভারির পরে প্রথম পিরিয়ডস কখন আসে, পিরিয়ডস যদি আসে তাহলে সেটা বাচ্চার ব্রেস্ট ফিডের উপরে প্রভাব পড়ে কিনা, ডেলিভারির পরে এবং আপনার প্রথম পিরিয়ডস যে এলো এই ডিউরেশনে আবার কি মা হওয়ার চান্সেস আছে কিনা, সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি ডেলিভারির পরে পিরিয়ডস নিয়ে বিভিন্ন রকম যে প্রশ্ন মায়েদের মাথায় আসে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, তাই গোটা ভিডিওটি দেখবেন। আর যে সমস্ত মহিলা প্রথমবার মা হতে যাচ্ছেন বা প্রথমবার মা হয়েছেন তাদের কাছেও আমি আশা করব এই ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের অনেক শেয়ারের মাধ্যমে। প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একজন মহিলা যখন প্রেগনেন্ট হন তখন 9 মান্থস অথবা 40 উইকস তাকে কিন্তু পিরিয়ডস এর সমস্যাটা পোহাতে হয় না। একজন মা যদি বাচ্চাকে প্রপার ব্রেস্ট ফিড করান, অর্থাৎ একজন মা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করান তার সন্তানকে, তাহলে কিন্তু তার পিরিয়ডস এর উপরে এর প্রভাব পড়ে। আর যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করান না, অর্থাৎ বাচ্চাকে জন্মের পর থেকে ফর্মুলা মিল্ক দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে পিরিয়ডস এর টাইম কিন্তু আরেকটু এগিয়ে যেতে পারে। যেমন 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তাদের পিরিয়ডস চলে আসতে পারে। তবে এটা ভ্যারি করে এক একজনের শরীরের ওপরে, সবার ক্ষেত্রে কিন্তু সেটা সেম থাকে না। তবে একটা কথা হচ্ছে যে সমস্ত মায়েরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করান, অর্থাৎ বাচ্চাকে সম্পূর্ণভাবে ব্রেস্ট ফিডের ওপরে রেখেছেন, তাদের পিরিয়ডসটা আসতে একটু দেরি হয়। আর যে সমস্ত মায়েরা বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিয়ে থাকেন তাদের পিরিয়ডসটা একটু আগে চলে আসে। এখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করালে কেন পিরিয়ড লেট আসে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড যারা করান, অর্থাৎ যে সমস্ত মায়েরা তার সন্তানকে সম্পূর্ণভাবে বুকের দুধের ওপরে রেখেছেন, এই বুকের দুধটা তৈরি হওয়ার জন্য এক ধরনের হরমোন নিঃসৃত হয়, আর এই হরমোনটাকে বলা হয় প্রোল্যাকটিক হরমোন। এই হরমোনের দরুন মায়েদের ব্রেস্ট মিল্ক উৎপন্ন হয়। যখন এই প্রোল্যাকটিক হরমোনটি মায়ের দেহে অ্যাক্টিভ থাকে তখন আরেকটি হরমোন কিন্তু তখন মায়ের শরীরে এতটা অ্যাক্টিভ থাকে না, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হরমোন। অর্থাৎ যে হরমোনগুলো অ্যাক্টিভ থাকলে একজন মহিলা পুনরায় গর্ভবতী হতে পারে না। সন্তান ধারণের জন্য যে সমস্ত হরমোনগুলোকে অ্যাক্টিভ থাকতে হয়, যখন একজন মা ব্রেস্ট ফিড করান তখন এই হরমোনগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না, আর সেটা হয়ে থাকে প্রোল্যাকটিভ হরমোনের অ্যাক্টিভ থাকার জন্য। তো স্বাভাবিকভাবেই যে মা ব্রেস্ট ফিড করাচ্ছেন তার পিরিয়ডস লেট আসে এবং তিনি তখন সন্তান ধারণ করতে পারেন না। অন্যদিকে যেটা আগেই বললাম, যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্কের ওপরে রাখেন তাদের পিরিয়ডস আগে চলে আসে এবং তাদের মধ্যে সেই হরমোনটা, অর্থাৎ যেটা প্রজনন ক্ষমতা বা ওভুলেশনকে ইনক্রিজ করে, উদ্দীপিত করে, সেই হরমোনগুলিও কিন্তু তখন আর দমে থাকে না, কারণ তখন প্রোল্যাকটিভ হরমোনটা যেটা মায়ের শরীরে বাচ্চার জন্য ব্রেস্ট মিল্ক তৈরি করে তার কার্যকারী ক্ষমতাও কিন্তু কমে যায়। অন্যদিকে সেই সমস্ত হরমোনগুলো অ্যাক্টিভ হয়ে যায় যা মাকে ওভুলেশন অর্থাৎ পুনরায় সন্তান ধারণে সাহায্য করে। 6 মাস বয়সের পরে যেহেতু বাচ্চাদেরকে আমরা আলাদা বাড়তি খাবার দেওয়া স্টার্ট করি, তখন কিন্তু মায়েদের একটা আলাদা টেন্ডেন্সি থাকে যে ব্রেস্ট ফিডের পাশাপাশি বাড়তি খাবার দেওয়ার, আর সেই সময় ধীরে ধীরে মায়েদের শরীরে প্রোল্যাকটিভ হরমোনের মাত্রাটাও কিন্তু কমে যায়। আবার এটা উল্টোটাও হতে পারে। অনেক মায়েরা এটা বলতে পারেন যে পিরিয়ডস চলে এসছে, তার মানে কি এটা ব্রেস্ট মিল্কের ওপরে প্রভাব ফেলবে? আমি যেটা আগেই বললাম যে প্রোল্যাকটিক হরমোনের দরুন বাচ্চাদের ব্রেস্ট মিল্ক উৎপন্ন হয় এবং যার দরুন মায়েদের ওভুলেশনের যে হরমোনগুলো আছে সেগুলো দমে থাকে। কিন্তু যদি পিরিয়ডস চলে আসে তাহলে কি সেটা ব্রেস্ট মিল্ক উৎপন্নের উপরে প্রভাব ফেলবে? দেখুন, একেবারে প্রভাব ফেলবে না সেটা আমি বলবো না, কিছুটা হলেও প্রভাব ফেলবে। এই সময়ে অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করে, বাচ্চার আচরণও কিন্তু এই সময়ে ডিপেন্ড করে। যেমন আপনার বাচ্চার যদি 6 মাস বয়স হয়ে যায় আর আপনার পিরিয়ডস যদি তার আশেপাশে আসে, তাহলে দেখুন আপনি কিন্তু বাচ্চাকে ব্রেস্ট মিল্কের পাশাপাশি অন্যান্য খাবারও খাওয়াচ্ছেন, অটোমেটিক্যালি তখন ব্রেস্ট মিল্কের চাহিদা বাচ্চার একটু কমেও যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চার চাহিদা কমে গেছে এবং আপনার পিরিয়ডসও চলে এসছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ব্রেস্ট মিল্ক উৎপন্ন হওয়ার ক্ষেত্রে
কিছুটা হলেও প্রভাব ফেলবে। যেহেতু আমরা বাচ্চাকে ধীরে ধীরে সলিড খাবারের দিকে নিয়ে যাচ্ছি এবং তার ব্রেস্ট ফিডিংটাও কিন্তু আস্তে আস্তে আমরা কমিয়ে দিচ্ছি যখন বাচ্চা সলিডের দিকে যায়, তো সেই জন্য অটোমেটিক্যালি প্রোল্যাকটিক হরমোনটা কম নিঃসৃত হবে এবং পিরিয়ডস হয়ে গেলে সেটা কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে। তো এখানে বাচ্চার আচরণ অর্থাৎ বাচ্চাকে আমরা আস্তে আস্তে সলিডের দিকে নিয়ে যাচ্ছি সেটাও কিন্তু প্রভাব ফেলে। আরেকটা প্রশ্ন মায়েদের মনে এই সময় আসতে পারে যে আপনার পিরিয়ডস এখন স্টপ আছে, বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, এই সময় কি মা হওয়ার চান্সেস আছে কিনা। এটাও কিন্তু একটা বেশ আতঙ্কের ফেজ যে আপনার পিরিয়ডস বন্ধ আছে, আপনার ওভুলেশন হচ্ছে না এবং আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, তাহলে হয়তো এটা একটা সেফ টাইম, আপনি মা হবেন না। অ্যাকচুয়ালি এটা আপনি কনফার্ম বা আপনি এটা কনফিডেন্স নিয়ে বলতে পারেন না বা এটা কেউই বলতে পারে না, কারণ আপনার ওভুলেশন যে কোনো টাইমে হতে পারে। হয়তো আপনার 3 মাসে ওভুলেশন হয়ে গেল বা আপনার 5 মান্থসে আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, আপনার পিরিয়ডস বন্ধ, কিন্তু আপনার যে কোনো সময় ওভুলেশনটা হতে পারে, এটা কিন্তু কেউ বলতে পারে না। এবং ওই সময়টাতে যদি অসতর্কতা বশত সহবাস করা হয় তাহলে কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্সেসও থেকে যায়। তাই এটা ভাবা একদমই ভুল হবে যে আপনার পিরিয়ডস হচ্ছে না, আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, আপনি হয়তো মা হতে পারবেন না। আমি বলবো যে সব সময় প্রিকশন নেওয়া উচিত, সতর্কতামূলক আচরণ করা উচিত, কারণ ওভুলেশন যে কোনো সময় হতে পারে। তাই আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এবং আপনি মা হতে পারবেন না, এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ধরুন আপনার বাচ্চার 6 মাস বয়স হয়ে গেছে এবং সে সলিডও খাচ্ছে, অর্থাৎ মায়ের বুকের দুধের পাশাপাশি সলিডও খাচ্ছে, আর পাশাপাশি প্রোল্যাকটিক হরমোন কিন্তু সেই ফেজটাতে যে হরমোনগুলো ওভুলেশন হতে সাহায্য করে সেই হরমোনগুলোকে কিন্তু দাবিয়ে রাখতে পারছে না। তো আপনার কিন্তু মা হওয়ার চান্সেস সম্পূর্ণ থেকে যায় যখন আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন। ওভুলেশন যে কোনো মাসে হতে পারে, তাই সাবধান থাকা কিন্তু খুবই জরুরি। তো লাস্ট যে কথাটা বলবো যে আপনার ডেলিভারির পরে বা ডিউরিং প্রেগনেন্সি সমস্ত ফেজটাতেই সতর্ক থাকুন, আর মনে কোনো সন্দেহ এলে আশেপাশের বন্ধু বান্ধব বা সমবয়সীদের সঙ্গে কথা বলুন। আপনার যে ডাক্তার তার সঙ্গে মন খুলে আলোচনা করুন। ডেলিভারির পরে মায়েদের শরীরে বিভিন্ন রকমের জটিলতা দেখা দিতে পারে অথবা আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলুন। নিজেকে গুটিয়ে রাখবেন না, মনে প্রশ্ন আসছে কাউকে লজ্জা বা ভয়ের জন্য বলতে পারছেন না, এই কাজটা করবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে। ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন প্রতিদিনের মতো। আজকেও বলবো যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।